আজকে আমরা আলোচনা করব এপিলেপসি নিয়ে। তবে এপিলেপসি সম্পর্কে আলোচনা করার আগে আমরা কয়েকটা টার্ম সম্পর্কে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, যে সিজার কি, এপিলেপসি কি, কনভালশন কি, কোরিয়া কি, মায়োক্লোনাস কি। তো সিজার বলতে আসলে কি বোঝায়? সিজার হলো একটি প্যারক্সিমাল ইভেন্টস যেটা সাইন্স আর সিমটমস নিয়ে গঠিত। এটা হতে পারে ডিউ টু অ্যাবনর্মাল এক্সেসিভ হাইপারসিনক্রোনাস টিচার্স ফ্রম অ্যান অ্যাগ্রিগেট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিউরন। তাহলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নিউরনটা রয়েছে, সেই নিউরনে যদি অ্যাবনর্মাল বা এক্সেসিভ হাইপারসিনক্রোনাস ফায়ারিং হয়, তাহলে কিছু সাইন সিমটম প্রডিউস হয়। হঠাৎ করে কিছু সাইন সিমটম প্রডিউস হয়, যে সাইন সিমটমকে আমরা সিজার বলি। দেন হোয়াট ইজ এপিলেপসি? এপিলেপসি হচ্ছে যদি টু অর মোর আনপ্রোভোকড সিজার, অর্থাৎ এপিলেপসি হতে গেলে সিজারটা আনপ্রোভোকড হতে হবে, তাহলে কেবলমাত্র সেই সিজারকে আমরা এপিলেপসি বলবো। এখন এই আনপ্রোভোকড কথা দ্বারা কি বোঝানো হচ্ছে? অর্থাৎ যে সকল সিজার কিন্তু এপিলেপসি নয়, এই কথাটা মনে রাখতে হবে। অল সিজার ইজ নট দ্য এপিলেপসি, বিকজ যেমন একটা পেশেন্ট হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়াতে চলে গেল, তাহলে হাইপোগ্লাইসেমিয়ার কারণে একটা পেশেন্টের সিজার হতে পারে, কনভালশন হতে পারে। সো এখন ওই হাইপোগ্লাইসেমিয়া যদি আমি কারেকশন করে দিই, তাহলে পেশেন্টের সিজারটা কিন্তু চলে যায়, এবং এই সিজারকে আমি কিন্তু এপিলেপসি হিসাবে ডেজিগনেটেড করতে পারবো না। এখন আপনি যদি এই সিজারকে এপিলেপসি হিসাবে এটাকে চিহ্নিত করেন, তাহলে তাকে কী করতে হবে? অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিতে হবে। তাহলে হাইপোগ্লাইসেমিয়ার কারণে যে সিজার হয়, তার ট্রিটমেন্ট হিসেবে কি অ্যান্টি এপিলেপটিক ড্রাগটা আসবে? কখনোই আসবে না। অর্থাৎ এই সিজারটা হচ্ছে প্রোভোকড সিজার হয়েছে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া ইটসেলফ এই সিজারের অ্যাক্টিভিটিটা ঘটিয়েছে, যেটাকে আমি কারেক্ট করতে পারি। অর্থাৎ আমার যদি কোনো কারেক্টেবল কোনো কজ থাকে, এবং কারেক্টেবল কজের কারণে যদি সিজার হয় এবং সেটাকে আমি কারেকশন করার ফলে যদি সিজারটা চলে যায়, তাহলে সেই সিজারকে আমি এপিলেপসি বলতে পারবো না। তাহলে এপিলেপসি হতে গেলে আমাকে আনপ্রোভোকড সিজার হতে হবে, এবং এপিলেপসি তখনই বলবো যদি সেটা 2 বা 2-এর বেশি আনপ্রোভোকড সিজার হয়, তাহলে আমরা তাকে এপিলেপসি বলবো। এখন আসেন, আমরা যে বললাম যে এক্সেসিভ হাইপারসিনক্রোনাস অ্যাবনর্মাল ডিসচার্জের কারণে সিজার হয়, তাহলে নর্মালি আসলে কি ঘটে বডিতে? যখন আমি আমার বডির কোনো একটা পার্ট মুভ করাইতে চাই, জাস্ট লাইক আমি যদি আমার রাইট থামকে যদি নাড়াইতে চাই, তাহলে আমার আমার যে মোটর এরিয়া রয়েছে সেরিব্রাল কর্টেক্সে, মোটর এরিয়াতে আমার থাম্বের জন্য ডেজিগনেটেড যে এরিয়াটা আছে, সেখান থেকে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়। আপার মোটর নিউরন দিয়ে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নিচের দিকে আসে। সো আমার ওই সেরিব্রাল কর্টেক্সের মোটর এরিয়াতে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, যার কারণে আমি আমার রাইট হ্যান্ডের থামটাকে নাড়াইতে পারি। কিন্তু এজ এ নর্মাল পারসন, যখন আমি রাইট হ্যান্ডের থামটাকে আমি নাড়াচ্ছি, তখন কিন্তু আমার আর্ম বা ফোর আর্ম এগুলো কিন্তু নড়ছে না, শুধুমাত্র আমি স্পেসিফিক থামটাই নাড়াতে পারছি। তাহলে এই ঘটনাটা কেন ঘটছে? আমার ব্রেনের একটা অংশ, পার্টিকুলার একটা অংশতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। সো আমরা যখন আঙ্গুলটা আমরা নাড়াতে যাচ্ছি, তখন বডির অন্য কোনো আঙ্গুলের যে পার্টটা আমরা নাড়াচ্ছি, আমার বডির ডান পাশের আমার আর্ম বা ফোর আর্ম কিন্তু নড়ছে না। তার মানে হলো যে আমার থামটাকে সেরিব্রাল কর্টেক্সের যে পার্টটা কন্ট্রোল করছে, সেই পার্টে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু সারাউন্ডিং সেরিব্রাল কর্টেক্স এরিয়াতে কিন্তু স্প্রেড করছে না। অর্থাৎ একটা জায়গায় যখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে, তার কিন্তু সারাউন্ডিং স্ট্রাকচারে
সারাউন্ডিং এরিয়াতে স্প্রেড করার কথা, ছড়িয়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। যার কারণে আমি শুধু একটা পার্টিকুলার এরিয়াকে আমি মুভ করতে পারছি, আমার সারাউন্ডিং অন্য কোনো এরিয়াতে কিন্তু কোনো মুভমেন্ট বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না। দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে যে আমার ব্রেইনে আমাকে একটা পার্টিকুলার একটি এরিয়াকে অ্যাক্টিভিটি করানোর জন্য একটা স্টিমুলেটরি সিস্টেম রয়েছে, পাশাপাশি ওই স্টিমুলেটরি সিগন্যালটা যেন চারপাশে ছড়িয়ে না যায় সেজন্য আবার একটা ইনহিবিটরি সিস্টেমও রয়েছে। এবং এই স্টিমুলেটরি এবং ইনহিবিটরি সিস্টেমটা অলওয়েজ চেক অ্যান্ড ব্যালেন্স করে চলে। এখন কোনো কারণে যদি আমার স্টিমুলেটরি সিস্টেমটা খুব বেশি অ্যাক্টিভেট হয় অথবা আমার ইনহিবিটরি সিস্টেমটা যদি খুব পরিমাণে কম কাজ করে, তখন দেখা যাবে যে আমার এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা যে সেটা সারাউন্ডিং স্ট্রাকচার বা আরও স্প্রেড করে যাবে। তখন আমার আনওয়ান্টেড কিছু মুভমেন্ট বা আনওয়ান্টেড কিছু অ্যাক্টিভিটি হবে, অর্থাৎ অ্যাবনর্মাল এক্সেসিভ ডিসচার্জ হবে তখন, এবং তখনই কিন্তু সিজার হবে। আমার বডিতে কি কি স্টিমুলেটরি সিস্টেম আছে, যেমন কোলিনার্জিক সিস্টেম, অ্যাসপার্টেট, গ্লুটামেট, এগুলো হচ্ছে স্টিমুলেটরি। ইনহিবিটরি সিস্টেম যদি আমাকে বলতে হয় কী কী আছে, তার মধ্যে একটা হচ্ছে গাবা আর একটা হচ্ছে গ্লাইসিন। কারণ গাবাটা আমার হোল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রেজেন্ট, বোথ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর একটা হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন যেটা মেইনলি প্রেজেন্ট থাকে স্পাইনাল কর্ডে, বাট ব্রেইনের পুরো এরিয়াতে থাকে না, এটা ব্রেইনে শুধু ব্রেইন স্টেমে থাকে। অর্থাৎ গ্লাইসিনটা শুধু স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেইন স্টেমে থাকে, কিন্তু গাবাটা পুরো ব্রেইন এবং স্পাইনাল কর্ডে দুটোতেই থাকে। এখন আমরা দেখব যে মায়োক্লোনাসটা কি। মায়োক্লোনাসটা হচ্ছে সিঙ্গেল সাডেন ব্রিফ কন্ট্রাকশন ইনভলভিং ওয়ান পার্ট অফ বডি অর এন্টায়ার বডি, অর্থাৎ সিঙ্গেল সাডেন ব্রিফ কন্ট্রাকশন আর জার্কি মুভমেন্ট। অর্থাৎ আপনার বডি যে কোনো একটা পার্টে বা এন্টায়ার বডিতেও হতে পারে, সেটা যদি খুব স্বল্প সময়ের জন্য একটা সিঙ্গেল জার্কি মুভমেন্ট হয়, সেটা হচ্ছে মায়োক্লোনাস। হোয়াট ইজ কোরিয়া? কোরিয়াটা হলো রিপিটেটিভ পারপাসলেস জার্কি মুভমেন্ট অফ দ্য সিঙ্গেল পার্ট অফ দ্য বডি। অর্থাৎ মায়োক্লোনাসটা হবে সিঙ্গেল মুভমেন্ট, আর কোরিয়াটা হবে রিপিটেটিভ মুভমেন্ট। মায়োক্লোনাসটা হচ্ছে সিঙ্গেল জার্কি মুভমেন্ট, অর্থাৎ সারাদিনে একবার হতে পারে অথবা সপ্তাহে একবার হতে পারে, হ্যাঁ, সিঙ্গেল, এবং এটা অল্প সময়ের জন্য মায়োক্লোনাসটা হয়। বাট কোরিয়া সেটা রিপিটেটিভ হইতে থাকে, এবং সেটা এমন একটা জার্কি মুভমেন্ট, পারপাসলেস, হ্যাঁ, জার্কি মুভমেন্ট হতে থাকে। সাধারণত দুই ধরনের কোরিয়া আমরা পাই, একটা হচ্ছে সিডেনহ্যাম কোরিয়া আর একটা হচ্ছে হান্টিংটন কোরিয়া। সো খুব সহজভাবেই এই দুইটা কোরিয়াকে পার্থক্য করা যায়। একটা হচ্ছে বয়স দিয়ে, সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সিডেনহ্যাম কোরিয়াটা সাধারণত 30 বছরের নিচে হয়, আর হান্টিংটন কোরিয়াটা 30 বছরের পরে যে ওল্ডার এজে হয়। অর্থাৎ বয়স দেখে আপনার কাছে যদি কোরিয়া মুভমেন্ট মনে হয়, শুধুমাত্র বয়স দেখে আপনি এটা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবেন যে কোনটা সিডেনহ্যাম কোরিয়া, কোনটা হান্টিংটন কোরিয়া। এবং সিডেনহ্যাম কোরিয়াটা আমরা কোথায় পাই? রিউমেটিক ফিভারে পাই, তাই না? এখন আমরা দেখব যে আমরা যে সিজার আলোচনা করলাম, 2 or more আনপ্রোভোকড সিজার যদি হয়, তখন আমরা তাকে এপিলেপসি হিসাবে ডায়াগনোসিস করব। এবং সিজার আসলে কি কি ম্যানিফেস্টেশন নিয়ে প্রেজেন্ট করবে আমাদের কাছে, সেটা হচ্ছে সিজারের ম্যানিফেস্টেশন হতে পারে সেন্সরি ম্যানিফেস্টেশন, মোটর ম্যানিফেস্টেশন, দেন অটোনমিক ম্যানিফেস্টেশন অ্যান্ড সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন। তাহলে সেন্সরি ম্যানিফেস্টেশনের মধ্যে কী কী আছে, যেমন সোমাটিক, ভিসেরাল এবং স্পেশাল সেন্স। তাহলে কোনো সোমাটিক, ভিসেরাল বা স্পেশাল সেন্স যেমন হচ্ছে কোনো পেশেন্ট হয়তো যেমন একটা টেস্ট সেন্সেশন, একটা স্পেশাল টাইপ অফ সেন্সেশন। এখন হয়তো কোনো একটা পেশেন্ট তার সিজার হচ্ছে, সেটা হচ্ছে টেস্ট সেন্সেশন নিয়ে প্রেজেন্ট করতে, অর্থাৎ সে কোনো অ্যাবনর্মাল টেস্ট সেন্সেশন পাচ্ছে যেটা ইউজুয়ালি পাওয়ার কথা না, বা তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাহলে ইট মে বি দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য সিজার।
অথবা তার কোনো অ্যাবডোমিনাল পেইন হচ্ছে যেটার কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, ইট মে বি এ সিজার, visceral manifestation. দেন আসেন মোটর ম্যানিফেস্টেশন অফ সিজার। কি কি হতে পারে? টনিক, ক্লোনিক। এই ক্লোনিক ম্যানিফেস্টেশনটাকে আমরা বলি কনভালশন। তাহলে আমাদের সাধারণত একটা ধারণা থাকে যে কনভালশন মানে, কনভালশন দেখে আমরা বুঝি যে এটা হলো সিজার। হ্যাঁ, কিন্তু কনভালশন ছাড়াও সিজার হতে পারে। কনভালশন সিজারের মাত্র একটা মোটর ম্যানিফেস্টেশনের একটা পার্ট। তাহলে মোটর ম্যানিফেস্টেশন টনিক হতে পারে, ক্লোনিক বা কনভালশন হতে পারে, টনিক ক্লোনিক একসাথে হতে পারে, অ্যাটনিক হতে পারে, মায়োক্লোনিক হতে পারে। তাহলে এই জিনিসগুলো আসলে কি? টনিক মানে আমরা বুঝি টনিসিটি বেড়ে গেছে, অর্থাৎ যখন একটা টনিসিটি বেড়ে যায় তখন কিন্তু আমি যদি লিম্বের মুভ করাইতে চাই, লিম্ব অর্থাৎ আমি যদি ফোরআর্মকে প্যাসিভলি এক্সটেন্ড করতে চাই বা প্যাসিভলি ফ্লেক্সড করতে চাই, আমি করতে পারবো না, কারণ হচ্ছে কি তার টনিসিটি বেড়ে গেছে। তাহলে এখানে হয় কি, এখানে অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলো সাইমালটেনিয়াসলি ফায়ার করে। অর্থাৎ আমি যখন ফোরআর্মকে ফ্লেক্স করতে চাই তখন ফোরআর্মে ফ্লেক্সের জন্য যে অ্যাগোনিস্ট মাসেল সেটা কন্ট্রাক্ট করে, আর এক্সটেনশনের জন্য যে মাসেলটা থাকে অর্থাৎ অ্যান্টাগনিস্ট মাসেল সেটা রিল্যাক্স হয়, যার কারণে আমি হাতটা কি করতে পারি, ফ্লেক্স করতে পারি ফোরআর্মটা। কিন্তু আমার যদি এই সাইমালটেনিয়াসলি আমার ফ্লেক্সর এবং এক্সটেনশন যদি একই সাথে কন্ট্যাক্ট করে তখন কিন্তু আমি হাতটাকে মুভ করাতে পারবো। সো এইভাবে হচ্ছে টনিক প্রেজেন্টেশনটা হয়। সো টনিক প্রেজেন্টেশনটা নিয়ে আসতে পারে। আর ক্লোনিক হচ্ছে কি কনভালশন। কনভালশনে কি হবে, যে অল্টারনেটলি অর্থাৎ অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেল কোনো একটা জয়েন্ট মুভমেন্ট করার জন্য যে অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেল আছে তারা সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভেটেড হবে না। প্রথমে হয় অ্যাগোনিস্ট মাসেল অ্যাক্টিভেটেড হবে, দেন অ্যান্টাগনিস্ট মাসেল অ্যাক্টিভেটেড হবে। এটা হয়ে কি হবে, কনভালশন বা ক্লোনিক হবে। দেন টনিক ক্লোনিক হতে পারে, অর্থাৎ পেশেন্ট প্রথমে টনিক ফেজে চলে যায়, টনিক ফেজে যাওয়ার পর পরবর্তীতে তার কনভালশন ফেজে চলে আসে, সেটা হচ্ছে টনিক ক্লোনিক। আর পেশেন্টের অ্যাটনিক অর্থাৎ কোনো টনিসিটি নেই, অর্থাৎ যেমন আমরা অ্যাটনিক ফেজ, কোনো কন্ট্রাকশনই নাই, মাসেলের কোনো টোনই নাই, সেই প্রেজেন্টেশন নিয়েও প্রেজেন্ট করতে পারে। দেন হচ্ছে মায়োক্লোনিক। আমরা আগেই বলেছি যে মায়োক্লোনিক নিয়ে অর্থাৎ যে সিঙ্গেল সাডেন ব্রিফ জার্কি মুভমেন্ট। তারপর হচ্ছে অটোনমিক ম্যানিফেস্টেশন নিয়ে পেশেন্ট সিজার প্রেজেন্ট করতে পারে। দেন সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন। সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনের মধ্যে যেমন রয়েছে ডিজা ভু, জামি ভু, দেন সেক্সুয়াল বিহেভিয়ার, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। অর্থাৎ ডিজা ভুটা কি, সেন্স অফ ওভার ফ্যামিলিয়ারিটি, অর্থাৎ কোনো একটা ঘটনা বা কোনো একটা পার্সনকে আমি আসলে তার সাথে আগে হয়তো কোনো পরিচয় নেই, কিন্তু সে পার্সনটাকে দেখে হয়তো মনে হতে পারে যে তাকে আমি হয়তো অনেক আগে থেকেই চিনি। অথবা কোনো একটি ঘটনা, সেটা মনে হবে যে না এই ঘটনাটা আগে কখনো ঘটে নাই, কিন্তু পেশেন্টের কাছে মনে হচ্ছে যে ওই ঘটনার সাথে যেন আমি আগে থেকেই পরিচিত। দিস একটা সেন্স অফ ওভার ফ্যামিলিয়ারিটি, যেটি বলে ডিজাভু। আর একটা হচ্ছে জ্যামিভু, যেমন সেন্স অফ আনরিয়ালিটি, জামিভু, এগুলো হতে পারে। দেন সেক্সুয়াল বিহেভিয়ার হতে পারে বিফোর দ্য পিউবার্টি, অর্থাৎ পিউবার্টি আসার আগেই তার সেক্সুয়াল বিহেভিয়ার ডেভেলপ করে গেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো এখন এখানে একটা জিনিস, যেমন প্রিকোশিয়াস, অনেক সময় আমরা জানি প্রিকোশিয়াস পিউবার্টি, অর্থাৎ তার পিউবার্টি আসার আগেই তার সেক্সুয়াল বিহেভিয়ারগুলো যখন চলে আসে তখন আমরা তাকে প্রিকোশিয়াস পিউবার্টি বলি। বাট এই যে সেক্সুয়াল বিহেভিয়ার, এটা প্রিকোশিয়াস পিউবার্টি ছাড়াও হতে পারে, সেটা কি সিজার ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। অর্থাৎ তাহলে প্রিকোশিয়াস পিউবার্টি ডায়াগনোসিস করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে এটা সিজারের ম্যানিফেস্টেশন কিনা। ঠিক আছে, যদি এটা সিজারের কারণে হয়, সিম্পল একটা অ্যান্টিএপিলেপটিক ড্রাগ দিলে পেশেন্টের এই বিহেভিয়ারটা সাথে সাথে 2 to 3 উইকসের মধ্যে দেখা যাবে যে তার ইমপ্রুভমেন্টটা হচ্ছে। এই ডিজাভু, জামিভু এগুলো সাধারণত আমার দেখা যায় যে পেশেন্টের ক্ষেত্রে
সাধারণত টেম্পোরাল লোবের যদি কোনো এপিলেপসি হয় সেক্ষেত্রে হতে পারে, তবে নর্মাল পার্সনের ক্ষেত্রে কিন্তু হতে পারে এগুলো, অর্থাৎ পেশেন্ট যদি খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকে বা আনরেস্ট অবস্থা থাকে, যার শরীরের উপরটা খুব বেশি প্রেশার যাচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু এটা নর্মালি হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। আবার দেখা যায় যে কোনো কোনো পেশেন্টের সিজারের ম্যানিফেস্টেশন হয় ভমিটিং নিয়ে, শুধুমাত্র ভমিটিং নিয়েও সিজারের ম্যানিফেস্টেশন হতে পারে। যে ভমিটিংয়ের কর্টিক্যাল সেন্টার হচ্ছে ইনসুলার কর্টেক্স, অর্থাৎ ইনসুলার কর্টেক্সে যদি অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হয় তাহলে দেখা যাবে যে সেই পেশেন্টটা শুধুমাত্র ভমিটিং টেন্ডেন্সি নিয়ে প্রেজেন্ট করছে। অর্থাৎ ভমিটিং যখন একটা পেশেন্ট আসে তখন আমরা যে সকল চিন্তা করি তার সে সকল নর্মাল যে ফাইন্ডিংসগুলো পাওয়ার কথা সেগুলো যখন আমরা পাচ্ছি না, কোনো কজ খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু আমাকে এটা চিন্তা করতেই পারি যে এটা সিজারের কারণে হচ্ছে কিনা, সেটা আমাদেরকে রুল আউট করতে হয়। এপিলেপসিকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন এপিলেপসি হতে পারে পার্শিয়াল এপিলেপসি, জেনারেলাইজড এপিলেপসি, পার্শিয়াল বিকামিং জেনারেলাইজড, দেন সিম্পল এপিলেপসি, কমপ্লেক্স এপিলেপসি। অর্থাৎ পার্শিয়াল এপিলেপসি বলবো যখন আমার এটা একটা সেরিব্রাল কর্টেক্সে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হবে, তখন আমরা তাকে বলবো পার্শিয়াল এপিলেপসি। আর জেনারেলাইজড যদি বোথ সেরিব্রাল কর্টেক্স ইনভলভ হয় তখন তাকে বলা হয় জেনারেলাইজড। পার্শিয়াল বিকামিং জেনারেলাইজড অর্থাৎ প্রথমে অন সেরিব্রাল কর্টেক্স ইনভলভ হলো, দেন তারপরে এটা বোথ সেরিব্রাল কর্টেক্সটা ইনভলভ করলো। সিম্পল এপিলেপসি যদি পেশেন্টের ডিউরিং এপিলেপসি পেশেন্ট যদি কনশাস থাকে তাহলে আমরা তাকে বলি সিম্পল এপিলেপসি, এবং পেশেন্ট যদি আনকনশাস হয়ে যায় তখন তাকে আমরা বলি কমপ্লেক্স এপিলেপসি। তাহলে এখানে প্রশ্ন আসে যে এপিলেপসি হবে যখন বা রিকারেন্ট সিজার যখন হবে তখন পেশেন্ট কেন আনকনশাস হয়ে যাবে, এই প্রশ্নটি আসে। তাহলে আমাদের যে কনশাসনেস লেভেল বা অ্যাওয়ারনেস বা কনশাসনেস লেভেল বা ওয়েকফুলনেস এটা মেনটেন করে কি? এটা মেনটেন করে হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। অর্থাৎ আমাদের সেরিব্রাল কর্টেক্স যদি ফাংশনিং থাকে তাহলে আমরা হচ্ছে জেগে থাকি। এখন সেরিব্রাল কর্টেক্সটাকে সেরিব্রাল কর্টেক্সটা কিভাবে জেগে থাকে, সেরিব্রাল কর্টেক্স কিভাবে অ্যাক্টিভেট থাকে, অর্থাৎ আমার বডির সমস্ত জায়গা থেকে সেন্সরি ইনফরমেশনগুলো কোথায় আসছে, সেরিব্রাল কর্টেক্সে আসছে, তখন সেরিব্রাল কর্টেক্স অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং আমরা জেগে থাকি। এখন এই সকল সেন্সরি ইনফরমেশনগুলো প্রথমে কোথায় আসছে, প্রথমে আসছে থ্যালামাসে, দেন থ্যালামাস পুরো সেরিব্রাল কর্টেক্স এই সেন্সরি ইনফরমেশনগুলো ছড়িয়ে দিচ্ছে। এখন থ্যালামাসে আসার আগে সকল সেন্সরি ইনফরমেশনকে ব্রেইন স্টেম দিয়ে আসতে হয়, এবং ব্রেইন স্টেমে আর একটা জায়গা আছে যেটাকে আমরা বলি রেটিকুলার ফরমেশন। এই রেটিকুলার ফরমেশনটা অ্যাক্টস অ্যাজ এ সুইচ টু অ্যাক্টিভেট দ্য হোল সেরিব্রাল কর্টেক্স। সো যদি আমার ব্রেইন স্টেমে কোনো মানে রেটিকুলার ফরমেশন যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আমি আনকনশাস হয়ে যাব। সেকেন্ড হচ্ছে যদি আমার থ্যালামাস ইটস এ পার্ট অফ ডায়েনকেফালন, অর্থাৎ থ্যালামাস বা ডায়েনকেফালনে যদি আমার কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হয় বা সিজার হয় তাহলেও কিন্তু আমরা আনকনশাস হয়ে যাব। তাহলে একটা পেশেন্ট যদি আনকনশাস হয়ে যায়, এপিলেপসি পেশেন্ট, তখন আমরা ধরে নিতে পারি যে তার ডায়েনকেফালনে তার কোনো অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, অথবা তার রেটিকুলার ফরমেশন সিস্টেম অর্থাৎ ব্রেইন স্টেমের কোনো ঝামেলার কারণেও তার এই আনকনশাসনেস হতে পারে। আচ্ছা, এখন আমরা এপিলেপসি সম্পর্কে একটা গ্রস একটা আইডিয়া নিলাম। এখন এপিলেপসিতে বা সিজারে কি হচ্ছে যে অ্যাবনর্মাল এবং এক্সেসিভ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কোথায় হচ্ছে, নিউরোনাল হচ্ছে, নার্ভ সেল বডি। তার মানে যদি এক্সেসিভ অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হওয়া মানে হচ্ছে সেখানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছে, তাই না? সো অ্যাকশন পটেনশিয়াল খুব বেশি অনিয়ন্ত্রিত উপায়ে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে নার্ভ সেল বডিতে। তাহলে আমি যদি এপিলেপসি বা সিজারকে কন্ট্রোল করতে চাই তাহলে আমার এই যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনটাকে, এক্সেসিভ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে আমাকে অফ করতে হবে।
তাহলে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয় কীভাবে? আমরা জানি ডিপোলারাইজেশন হয়, অর্থাৎ সেলের যে বাইরে আমরা যদি খেয়াল করি এখানে যে এটা হচ্ছে একটা নার্ভ সেল, আর নার্ভ সেল একজন, এটা আর একটা নার্ভ সেলের একজন, এবং এখানে ছবিতে দেখাচ্ছি আমি যে সবসময় সোডিয়াম অর্থাৎ পজিটিভ আয়ন সেলের ভিতরে এন্ট্রি করার চেষ্টা করে, এবং সেলের ভিতরে সবসময় নেগেটিভিটি থাকে। এবং তাহলে কি হয় যে সোডিয়াম সেলের ভিতরে যখন এন্ট্রি করার চেষ্টা করে তখন ডিপোলারাইজেশন হয়। তাহলে আমি যদি নার্ভ সেলটাকে সবসময় হাইপার পোলারাইজড করে রাখতে পারি তাহলে কিন্তু নার্ভ সেল এক্সাইটেশনটা হবে না। তাহলে নর্মালি সেল কি অবস্থায় থাকে? পোলারাইজড অবস্থায় থাকে, এবং পোলারাইজডের মধ্যে নেগেটিভিটির মধ্যে থাকে, অর্থাৎ পেশাটা একটা প্রত্যেকটা সেলের একটা রেস্ট্রিক্টেড পটেনশিয়াল থাকে, নেগেটিভিটি থাকে, সেই রেস্ট্রিক্টেড পটেনশিয়াল থেকে সে চলে যায় কিছু, সে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে সে কিছু আয়ন গেইন করে, যার কারণে তার পোলারিটিটা চেঞ্জ হয়ে সে আস্তে আস্তে থ্রেশহোল্ড লেভেলে যায়, এবং থ্রেশহোল্ড লেভেল থেকে তার ডিপোলারাইজেশন হয়, সে এক্সাইটেড হয়। এখন এই থ্রেশহোল্ড লেভেল থেকেও যে তার ভিতরে যে ইলেকট্রিক্যাল যে স্ট্যাটাস সেটাকে যদি আমি আরও নেগেটিভিটির মধ্যে রাখতে পারি, আরও নিচের দিকে রাখতে পারি, অর্থাৎ হাইপার পোলারাইজ স্টেটে রাখতে পারি, তাহলে ওই নার্ভ সেলকে স্টিমুলেশন করতে বা নার্ভ সেলে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে অনেক টাইম লাগবে। সেটা এক্সেসিভ আকারে সে স্টিমুলেটেড হবে না, সাথে সাথেই সে স্টিমুলেটেড হবে না ওই নার্ভ সেল বডি। তাহলে সেইভাবে কিন্তু সেই প্রিন্সিপালকে সামনে রেখেই কিন্তু অ্যান্টি এপিলেপটিক ড্রাগগুলো তৈরি। অর্থাৎ যদি এরকম ঘটনা ঘটে যে আমি যদি সেলের ভিতরে খুব বেশি পরিমাণে ক্লোরাইড আয়ন, ক্লোরাইড হচ্ছে নেগেটিভ আয়ন, সে যে সেলের ভিতরে বেশি পরিমাণে ক্লোরাইড আয়ন এন্ট্রি করায়, তাহলে সেলের ভিতরে নেগেটিভিটিটা অনেক বেশি হবে, সেল বেশি পরিমাণে হাইপার পোলারাইজড হবে, তখন ওই নার্ভ সেলকে কিন্তু এক্সাইটেশন করানো যাবে না। অথবা সেলের ভিতরে যে পজিটিভিটি থাকে পটাশিয়াম আয়নকে যদি আমি বের করে দিতে পারি তাহলে সেল কী হয়ে যাবে? হাইপার পোলারাইজড স্টেটে পারে, এক্সেসিভ নেগেটিভ স্টেটে চলে যাবে। আর সেলের বাইরে থেকে সোডিয়াম এবং ক্যালসিয়ামের টেন্ডেন্সি থাকে সেলের ভিতরে ঢোকার। তাহলে আমি সোডিয়াম এবং ক্যালসিয়ামকে যদি সেলের ভিতরে ঢুকতে বাধা দেই তাহলে কি হবে? তাহলেও হচ্ছে হাইপার পোলারাইজড স্টেটে যাবে এবং এই নার্ভের এই ফাংশনটা ইনহিবিটেড হবে। যেমন ধরেন যে আমরা আগেই বলেছিলাম যে নার্ভাস সিস্টেমে একটা স্টিমুলেটরি সিস্টেম থাকে, একটা ইনহিবিটরি সিস্টেম থাকে। যেমন গাবা একটা ইনহিবিটরি সিস্টেম। তাহলে গাবা কিভাবে কাজ করে? গাবা কিন্তু দুইটা রিসেপ্টর আছে, একটা হচ্ছে গাবা এ রিসেপ্টর আর একটা হচ্ছে গাবা বি রিসেপ্টর। সো নর্মালি আমাদের বডিতে ইনহিবিটরি ফাংশনটা কিভাবে হচ্ছে? যেমন গাবা এ রিসেপ্টর কি করে? এই ক্লোরাইড লোডিংটাকে বাড়ায়। ফলে কি হয়? যে সকল নিউরন বা যে সকল এরিয়াতে সে ক্লোরাইড লোডিং বাড়ায় সেখানে নার্ভগুলো হাইপার ক্লোরাইড স্টেটে চলে যায় এবং সেগুলো ইনহিবিটেড হয়, অর্থাৎ সেগুলো নার্ভগুলো বেশি এক্সাইটেড বা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে না। যেমন এই প্রক্রিয়া কাজ করে যেমন বেনজোডায়াজিপিন। তারপরে আরেকটা আছে গাবা বি রিসেপ্টরের মাধ্যমে সে কি করে? দুইটা কাজ করে সে এখানে। একটা হচ্ছে গাবা বি রিসেপ্টরের মাধ্যমে সে ক্যালসিয়াম লোডিংটাকে কমায় এবং পটাশিয়াম ডিলোডিংটাকে বাড়ায়, অর্থাৎ সে সেলের ভিতরে ক্যালসিয়ামকে ঢুকতে দেয় না, বরং পটাশিয়ামকে ডিলোড করে, যার ফলে কি হয়? নার্ভ সেলের ভিতরে নেগেটিভিটি বেশি হয়, হাইপার ক্লোরাইড স্টেট হয় এবং নার্ভের অ্যাকশন পটেনশিয়াল জেনারেটটা ইনহিবিটেড হয়, অর্থাৎ সে ইনহিবিটেড সিগন্যাল। সিমিলারভাবে আমাদের যত অ্যান্টি এপিলেপটিক ড্রাগগুলো আছে সেই অ্যান্টি এপিলেপটিক ড্রাগগুলো কিন্তু এই চ্যানেলগুলোকে ব্লক করার মাধ্যমে কিন্তু কাজ করে। যেমন নাম্বার 1 আমি যদি বলি যে সে কী তাহলে এই চ্যানেলগুলোকে ব্লক করার মাধ্যমে কী কাজ করবে? একটা হচ্ছে সে ডিক্রিজ ক্যাটায়ন লোড করবে। ডিক্রিজ ক্যাটায়ন লোডের মাধ্যমে সে সোডিয়াম এবং ক্যালসিয়ামকে সে নার্ভ সেলের ভিতরে এন্ট্রি হতে দিবে না। 2 নম্বর হচ্ছে ইনক্রিজ ক্যাটায়ন ডিলোড, অর্থাৎ সে পটাশিয়ামকে বেশি পরিমাণে বের করে দেওয়ার মাধ্যমে এই ড্রাগগুলো কাজ করবে।
3 নম্বর হচ্ছে ইনক্রিজ অ্যানাল লোড, অর্থাৎ ক্লোরাইড আয়নকে বেশি বেশি লোড করার মাধ্যমে সে কাজ করবে। সো যদি এখন বলা হয় যে দেয়ার আর সাম ড্রাগস দ্যাট ডিক্রিজ দি সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম লোড, এই ধরনের ড্রাগ কারা আছে? যদি আমি বলি যে সোডিয়াম লোডকে কারা কারা প্রিভেন্ট করে, অর্থাৎ নার্ভ সেলের ভিতরে সোডিয়ামের এন্ট্রি হতে দেয় না, তারা কারা? তারা হচ্ছে কয়েকটা যদি উদাহরণ বলি, যেমন ফেনিটয়েন, ল্যামোট্রিজিন, কার্বামাজিপিন, সোডিয়াম ভ্যালপোরেট। আসলে সোডিয়াম ভ্যালপোরেট যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে সবগুলা, এখানে সোডিয়াম ভ্যালপোরেট হচ্ছে সবগুলো চ্যানেলের উপরেই কাজ করে, অর্থাৎ সে সোডিয়াম এবং ক্যালসিয়াম ডিলোড করে, আর আর হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং পটাশিয়ামের ডিলোডিংটাকে বাড়ায়, সোডিয়াম এবং ক্যালসিয়ামের লোডটাকে কমায় এবং ক্লোরাইডের লোডটাকে বাড়ায়, এবং সোডিয়াম ভ্যালপোরেট হচ্ছে সবগুলো চ্যানেলের উপরেই কাজ করে। আবার কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ক্যালসিয়াম লোডটাকে কমায়, যেমন হচ্ছে ইথোসাক্সিমাইড। ইথোসাক্সিমাইড শুধু হচ্ছে ক্যালসিয়াম লোডটাকে কমায়। আর এর আগে আমি বললাম যেমন ফ্যানিটয়েন, ল্যামোট্রিজিন, কার্বামাজিপাইন, সোডিয়াম ভ্যালপোরেট, এগুলো হচ্ছে সোডিয়াম লোডকে কমায়। তারপর কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে পটাশিয়াম ডিলোডকে বাড়ায়, যেমন হচ্ছে অ্যানেস্থেটিক ড্রাগস। কিছু ড্রাগস আছে যেমন অ্যানেস্থেটিক ড্রাগ প্রোপোফল, অ্যানেস্থেটিক ড্রাগস প্রোপোফল, সেটা কীভাবে কাজ করে? পটাশিয়াম ডিলোডটাকে বাড়ায়। দেন আরেকটি টার্ম আমাদেরকে একটু জানতে হবে, সেটা হলো স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। স্ট্যাটাস এপিলেপটিকাসটা কি? যে পেশেন্ট ডাজ নট রিগেইন ইটস কনসাসনেস ইন বিটুইন অ্যাটাকস, অর্থাৎ একটা পেশেন্টের অ্যাটাক হচ্ছে, একটা অ্যাটাক হওয়ার পরে আরও একটা অ্যাটাক হলো, এবং কিন্তু এই দুইটা অ্যাটাকের মাঝখানে পেশেন্টের কনসাসনেস ফিরে আসে না, তাহলে আমরা সেটাকে স্ট্যাটাস এপিলেপটিকাস বলবো। এবং স্ট্যাটাস এপিলেপটিকাসের ট্রিটমেন্ট, স্ট্যাটাস এপিলেপটিকাসের ট্রিটমেন্ট আমাদেরকে জানতে হবে। ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে আমরা দিব আইভি ডায়াজিপাম আর লোরাজিপাম। লোরাজিপামটাই প্রেফারেবল, কারণ লোরাজিপাম হচ্ছে এটা হচ্ছে লং অ্যাক্টিং, আর ডায়াজিপামটা হচ্ছে শর্ট অ্যাক্টিং। আমরা যদি লোরাজিপাম না পাই তাহলে আমরা আইভি ডায়াজিপাম দিব, এবং ডায়াজিপামটা আমাকে লোডিং ডোজে দিতে হবে, ফলোড বাই মেনটেনেন্স ডোজ। দেন যদি ডায়াজিপামও যদি এটা আমার কন্ট্রোল না হয়, সেকেন্ড লাইনে আমরা চলে যাব ফেনিটয়েন। ফেনিটয়েন বলতে আসলে আমাদেরকে এখানে ফসফেনিটয়েন ইউজ করতে হবে, কারণ হচ্ছে যে ফেনিটয়েনের না ইউজ করে আমি ফসফেনিটয়েন এই জন্য ইউজ করব, কারণ হলো যে ফেনিটয়েন যখন আইভি দেওয়া হয় এটা হচ্ছে খুব ভেসেলকে খুব পরিমাণে ইরিটেট করে, হ্যাঁ ভেসেলকে খুব পরিমাণে ইরিটেট করে, যার কারণে ফেনিটয়েনটা ইউজ করা হয় না, ফসফেনিটয়েনটা ইউজ করা হয়। আচ্ছা, যদি আমার ফসফেনিটয়েনে যদি আমার এটা কন্ট্রোল না হয়, তখন আমি ফেনোবারবিটনে চলে যাব, এবং ফেনোবারবিটনে যদি কন্ট্রোল না হয় তাহলে আমাকে জেনারেল অ্যানেস্থেশিয়াতে যাইতে হবে। জেনারেল অ্যানেস্থেশিয়া আমরা জানি জেনারেল অ্যানেস্থেশিয়াতে আমাকে প্রথমে ইন্ডাকশন করতে হয়, ইন্ডাকশন করবো আমি থায়োপেন্টাস সোডিয়াম দিয়ে, ফলোড বাই আমাকে আইভি প্রোপোফল দিয়ে আমাকে এটা মেনটেন করতে হবে। এই হচ্ছে আমাকে স্ট্যাটাস এপিলেপটিকাস আমরা এইভাবে কন্ট্রোল করব। তবে এখানে আরেকটা জিনিস আমরা একটু জানবো, সেটা হলো যে ফসফেনিটয়েন। এই ফসফেনিটয়েন ড্রাগটা আমরা ফিমেলদের ক্ষেত্রে ইউজ করবো না, ফসফেনিটয়েন ইজ নট ফর ফিমেল। আর একটা হলো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা যখন এরকম এপিলেপটিক অ্যাটাক নিয়ে আসে, তখন আমরা যদি একদম ছোট বাচ্চা হয়, হয়তো নিওনেট যে বাচ্চা হয়, তাদেরকে আমরা কখনো ডায়াজিপাম দিয়ে কন্ট্রোল করবো না, আমরা তাদের কাছে ফার্স্ট চলে যাবো ফেনোবারবিটন দিয়ে আমরা স্টার্ট করবো নিওনেটদের ক্ষেত্রে এটা। আর আমরা বললাম যে ফসফেনিটয়েন ইজ নট ফর ফিমেল। অল অ্যান্টি এপিলেপটিক ড্রাগের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, কিন্তু দেখা যায় যে ফিমেলদের ক্ষেত্রে ফসফেনিটয়েনে মেলের চেয়ে ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভার্স ইফেক্টগুলো বেশি হয়, যার কারণে আমরা ফসফেনিটয়েন ফিমেলদের ক্ষেত্রে ইউজ করবো না। পাশাপাশি ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে ফসফেনিটয়েন হার্সুটিজম করে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল ফেলিয়ার হয়, সো এই সকল কারণে আমরা ফসফেনিটয়েন ফিমেলদের ইউজ করি না।
পাশাপাশি আমার এপিলেপসি ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ কোনটা, সেকেন্ড লাইন ড্রাগ কোনটা, এই ড্রাগগুলো আমার ডেভিডসনের একটি ছক আছে, আমরা এই ছকটা একটু দেখে নেব। ডেভিডসন এই ছকটা খুবই ইম্পর্ট্যান্ট, যেমন ফোকাল অনসেট আর সেকেন্ডারি জেনারেলাইজড টনিক ক্লনিক সিজারের ক্ষেত্রে আমরা যে ফার্স্ট লাইন ড্রাগ সেটা হচ্ছে ল্যামোট্রিজিন, সেকেন্ড লাইন ড্রাগ কার্বামাজিপাইন, সোডিয়াম ভ্যালপোরেট, টোপিরামেট, থার্ড লাইন ক্লোবাজেপাম, গাবাপেন্টিন, ফেনোবারবিটল। জেনারেলাইজড টনিক ক্লনিক সিজারের ক্ষেত্রে ফার্স্ট লাইন সোডিয়াম ভ্যালপোরেট, লেভিটোরাসিটাম। অ্যাবসেন্স সিজারের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ইথোস্যাক্সিমাইড, মায়োক্লোনিক ক্ষেত্রে সোডিয়াম ভ্যালপোরেট। তো এই সবটা আমরা পড়ার চেষ্টা করবো এবং মনে রাখার চেষ্টা করবো, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়।